প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির সঙ্গে জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করছেন কিনা, করেছেন কিনা, এই প্রশ্নটি আমি সবার আগে তুলতে চাই। কারণ আপনারা দেখেছেন যে হান্নান মাসুদ যিনি সমন্বয়কারী, তিনি এরই মধ্যে বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের আগে থেকে গভীর সম্পর্ক ছিল, তারা বিভিন্ন সময় দিক নির্দেশনা নিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, এমনকি তারা আগস্টের 1 তারিখে কথা বলেছেন। আমি আলোচনায় যাওয়ার আগে হান্নান মাসুদের বক্তব্যটি যদি একটু শুনে আসি, আমার মনে হয় আলোচনার জন্য সুবিধা হবে, যেটি আমার কাছে আছে। চলুন একটু শুনে আসি। কেউ জানি না, আমাদের মোহাম্মদ ইউনূসের সাথে আমার প্রথম কথা হয়। উনি আমাদেরকে বলেন যে হচ্ছে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে, তোমরা এগিয়ে যাও, তোমাদের যে কোনো সহযোগিতা আমাকে পাশে পাবে ইনশাল্লাহ। আন্দোলনের সময় আমাদের হচ্ছে সাংবাদিক, প্রবাসী সাংবাদিকদের সাথে খুব ভালো কানেকশন ছিল। যেমন আপনার জুলকারনাইন সাহিরের সাথে আমাদের সবসময় যোগাযোগ হতো, তাসমিম ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ হতো। আর এই দুজন আমাদেরকে স্পেশালি এই দুজন এমন হচ্ছে মুশফিকুল ফজল আনসারী ভাইও আমাদের সাথে যোগাযোগ রাখতেন। ওনাদের যোগাযোগগুলো আমরা খুব ভালোভাবে মেনটেন করতাম, ওনাদের থেকে পরামর্শ নিতাম, বিভিন্ন সময় বিভিন্ন হেল্পও নিতাম যখন যেভাবে প্রয়োজন ছিল। এর বাইরে হচ্ছে বাংলাদেশের প্রবাসী শিক্ষার্থীরা, তাদের একটা বড় অংশ আমাদেরকে হেল্প করতো। ওরা বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করতো, এমনকি আমাদের মোবাইল কেনার জন্য টাকা দিতেও চেষ্টা করেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার প্রথম কথা হয়। সিগন্যালে একটা সিগন্যাল অ্যাকাউন্ট খুলে দেন একটা প্রবাসী শিক্ষার্থী ভাই, উনি মালয়েশিয়ার একজনের নাম দিয়ে আমাকে একটা সিগন্যাল অ্যাকাউন্ট খুলে দেন, সেখান দিয়ে আমরা কথা বলি। উনি আমাদেরকে বলেন যে হচ্ছে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে, তোমরা এগিয়ে যাও, তোমাদের যে কোনো সহযোগিতা আমাকে পাশে পাবে ইনশাল্লাহ। এভাবে উনি আমাদেরকে একটা দেন, মানে মেসেজ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই দিনই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের সাক্ষাৎ হয়। মাঝখান দিয়ে আপনার সেই সময়ই জনাব তারেক রহমান সাহেব আমাদের সাথে কথা বলার জন্য বলেছিলেন, আমরা অ্যাভয়েড করছিলাম, কারণ এটাকে আবার হচ্ছে আপনার বিভিন্নভাবে ট্র্যাক করে বিভিন্ন মানে আন্দোলন দমানোর জন্য বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারে, সেই ক্ষেত্রে আমরা কথা বলিনি। তবে হচ্ছে বিএনপির সিনিয়র কিছু নেতাদের সাথে আমাদের কথা হতো। আপনারা শুনতে পাচ্ছিলেন যে কিভাবে করে তারা আন্দোলনটিকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে তারা কথা বলে, এবং এমন সমস্ত মানুষের নাম এসেছে যারা আসলে ধরেন বিভিন্ন সময় সাংবাদিকদের নাম এসেছে। তো আমরা শুনেছি যে সাংবাদিকরা নাকি খুবই খারাপ, আওয়ামী লীগের দোসর, স্বৈরাচারের দোসর। আর যে সমস্ত সাংবাদিকের নাম এই হান্নান মাসুদের মুখে আমরা শুনলাম, তারা মনে হয় ফেরেশতা সাংবাদিক, তারা কারো দোসর নয়। আমি সেই প্রসঙ্গটিতে যাব, কিন্তু তার আগে এই যে ডক্টর ইউনূসের সঙ্গে তাদের প্রথম কথা হয়েছে, হান্নান মাসুদের কথা অনুযায়ী আগস্টের 1 তারিখে তারা মোটামুটি একটা দিক নির্দেশনা দিয়েছেন, সিগন্যাল নাম্বার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কথা বলেছেন অন্য আরেকজনের সহযোগিতা। আমরা বুঝতে পারছি পুরো বিষয়টির সঙ্গে একটা আন্তর্জাতিক একটা সম্পর্ক ছিল, হয়তো একটা চক্র ছিল যে একজন আরেকজনের সঙ্গে কানেক্টেড। এই অবস্থায় হাফিজ আল আসাদ, আপনার কাছে জানতে চাই যে পরবর্তীতে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তিনি 6 আগস্ট না 7 আগস্ট হাসপাতালে বসে জানতে পেরেছেন ছাত্ররা তার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি এই অসত্যচারণ কেন করলেন? আমরা হান্নান মাসুদের যে সাক্ষাৎকারটি দেখলাম এইমাত্র, সেখানে দেখলাম যে হান্নান মাসুদ 1 আগস্ট মুশফিকুল ফজল আনসারীর মাধ্যমে ডক্টর ইউনূসের সাথে কথা বলেছেন, এবং একই দিনে তিনি তারেক রহমান তাদের সাথে কথা বলতে চেয়েছেন, তিনি তার বলেননি ঝুঁকির কারণে। কিন্তু এখানে একটা কন্ট্রাডিকশন আমরা দেখছি যে তারেক রহমানের সাথে কথা বললে ঝুঁকি বৃদ্ধি পাবে, অথচ মুশফিকুল ফজল আনসারীর মাধ্যমে যদি সেই কথা বললো ডক্টর ইউনূসের সাথে, সেখানে ঝুঁকি বৃদ্ধি পেল না। এখানে আমাদের একটা কন্ট্রাডিকশন আছে দুইটা তার এই কথার ভিতরে এবং তার এই জবানবন্দি। দ্বিতীয়ত হচ্ছে যে ডক্টর ইউনূস তিনি বলেছেন যে আমি 6 তারিখেই আমার সাথে ইসের সাথে কথা হয়েছে, ছাত্রদের সাথে, যে তারা আমাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এবং আমরা নাহিদ ইসলামের যে ভাষ্য দেখেছি, তিনি বলেছেন যে আমরা ডক্টর ইউনূসের সাথে আমি প্রথম কথা বলেছি এবং এই সরকারকে গঠন করবার জন্য বলেছি। এখন এই দুইটা ধারা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে ডক্টর ইউনূস তখন যে ভাষ্য, হান্নান মাসুদের ভাষ্য, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের সার্বিক খোঁজ খবর নিয়েছেন আন্দোলনে, এবং তিনি বলেছেন এই আন্দোলনের সাথে তার সকল ধরনের সমর্থন রয়েছে।
তাই আমরা 5ই আগস্ট পূর্ববর্তী সময় যে আন্দোলনটা বাংলাদেশে দেখেছি, সেই আন্দোলনে শুধুমাত্র ডক্টর ইউনূস এর সমর্থন বললে আমরা ভুল হবে। দেশের আপামর জনসাধারণ এবং যারা আওয়ামী লীগ করেছে তাদেরও সমর্থন ছিল এই ছাত্রদের আন্দোলনের প্রতি। সুতরাং সেখানে ডক্টর ইউনূসের এই সমর্থন তাদেরকে তাদের কাছে যে ব্যক্ত করেছে, এটা অস্বাভাবিক কোনো সমর্থন আমরা মনে করি না। আমরা মনে করি যে এই সমর্থন দেশের সার্বিক গণমানুষের যে সমর্থন ছিল আওয়ামী লীগ সহ, সেই সমর্থনের একটি অংশ। কিন্তু রওশন আরা নিপা, এখানে তো সমর্থনের দুটি দিক আছে। একটি হচ্ছে ডক্টর ইউনূস বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে যে তার সঙ্গে ছাত্রদের প্রথম কথা হয়েছে 5ই আগস্টের পরে। তাহলে তিনি 1 তারিখে যে সমর্থন জানালেন ওটা কি কথা নয়? মানে আমি আসলে খুবই উনি তো নোবেল লরিয়েট, উনার কথা মানে তো একটা কি বলবো, একটা হচ্ছে ডকুমেন্ট, বা ওনার মতো মানুষ কখন কোন কথা বলেন সেটাও মানুষের আসলে বিবেচ্য থাকে না। সবচেয়ে বড় কথা, আমি মনে করি না কোনোভাবেই যে উনি হাসপাতালে বসে 6 তারিখে ছাত্রদের কাছ থেকে প্রথম ফোনটা পেয়েছেন। উনি শুরু থেকেই এই আন্দোলন বা এই ঘোট পাকানো, সেটা শুধু জুলাইয়ের থেকে না, রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে। আমরা যদি বেশ কিছুদিন ফেরত যাই, যে 1/11-এর পরে 2006-এর যে তত্ত্বাবধায়ক সরকার, ওই সময়ে কিন্তু ডক্টর ইউনূস একেবারে প্রস্তুত ছিলেন এবং উনি সরকার প্রধান হবেন, এবং তখন তার সাথে বনিবনা হয় নাই ময়নুল যে সরকারটা ছিল, সামরিক সরকার, তাদের সাথে বনিবনা হয় নাই বিকজ অফ হচ্ছে অল্প সময়ের জন্য উনি ক্ষমতায় থাকতে চান নাই। তার মানে এই রাজনৈতিক অভিলাষ, ক্ষমতার সিংহাসনে বসার যে অভিলাষ, এটা তার দীর্ঘদিনের লালিত একটা স্বপ্ন, এবং সেই স্বপ্নের ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে আরো অনেকভাবে দেখেছি। তিনি দল গঠন করেছেন, সেখানে ফেল করেছেন, এবং তার এই জায়গা থেকেই ধারাবাহিকভাবে আমি মনে করি যে জুলাইয়ের আন্দোলনে তার শুধুমাত্র সহযোগে সমর্থন নয়, তিনি, আমার ধারণা বা আমি বিশ্বাস করি এরকম, যে উনি এটার একটা বড়, উনি অন্যকে মাস্টার মাইন্ড বলেন, কিন্তু এটার মূল মাস্টার মাইন্ডের তিনিই হয়তো একজন। সেটার তথ্য প্রমাণের দরকার আছে আমাদের, সেটা হয়তো সময় এবং ইতিহাস কখনো চাপা থাকে না, সেটা অবশ্যই আসবে। আমরা দেখেছি যে ঠিক জুলাইয়ের আগে জুনের দিকে বোধহয় ওনার মামলার যে রায়টা হয়, যে 660 কোটি টাকার যে কর মওকুফের মামলা, সেখানে তার বিরুদ্ধে যে রায় হয়, তারপরে কিন্তু ওই অবস্থায় তিনি দেশ ছেড়ে পালান বা চলে যান। তো এই যে মানে জিনিসগুলো, আপনার কি শুনতে সমস্যা হচ্ছে? না, শুনতে পাচ্ছি। ওকে, সো আমার কাছে কখনোই মনে হয়নি যে উনি হঠাৎ করে শুনলেন যে আসেন সিংহাসনে বসেন, তারপরে উনি আকাশ থেকে পড়লেন, তারপরে যে উনি আসলে পুরো প্রক্রিয়াটার সাথে ডে 1 থেকে ছিলেন, বা হচ্ছে একদম শুরু থেকে উনি ওয়ান অফ দ্য কারিগর। এবং আমরা যেটা জেনেছি যে ডিপ স্টেট, আমেরিকার ওই সময়ের সরকার বা ওই সময়ের দূতাবাসও একটা বড় ভূমিকা রেখেছিল। মনে রাখা দরকার, ডক্টর ইউনূস, বাইডেন প্রশাসন বা ডেমোক্রেট সরকার, যে ওই সময় যে আমেরিকা সরকার ছিল, তার খুব কাছের মানুষ ছিল এবং বাইডেনের খুব কাছের মানুষ ছিল, এবং তাকে এইখানে বসানোর এটার একটা বড় পরিকল্পনা কিন্তু আমেরিকান ডিপ স্টেটের বা আমেরিকার জায়গায়। সেটা আমরা, উনি যখন ক্ষমতায় বসলেন, তারপরে বাইডেনের সাথে ওনার যখন প্রথম দেখা হলো, আমরা যে ছবিটা দেখি বা যে তথ্যগুলো একের পর এক ভয়ঙ্কর তথ্যগুলো বেরিয়েছে, যে $1 বিলিয়ন যে ইনভেস্টমেন্ট, এই সব কিছু আসলে এক সূত্রে গাঁথা। উনি মিথ্যে বলেছেন, এবং এটা উনি চমৎকার মিথ্যে বলতে পারেন, এবং উনি যে কিভাবে মিথ্যে বলেন এবং কতটা আমি বলবো ঐশ্বরিক ভাবে, তার মিথ্যে বলার সময় তার চেহারার মধ্যে একটা ঐশ্বরিক ব্যাপার থাকে, একটা দেব ব্যাপার থাকে, এবং একটা খুবই নাদান একটা ব্যাপার থাকে, মানে খুবই একটা সরল। এর কারণে মানুষ খুব কনফিউজড হয়ে যায় যে আমি যা জানি সেটা ভুল, না উনি যেটা বলছে ওটাই বোধহয় সত্য। এই যে কনফিউশন গেম, এটা উনি খুব চমৎকার ভাবে খেলতে পারেন।